তার মানে ওই লোকটাই নিয়েছে বইগুলো। বেটা খবিশ বইগুলো নিয়েও কিপটামি। আমি শিওর বইগুলো পাশের ঘর, তথাকথিত ওনার লাইব্রেরিতেই আছে। আচ্ছা, উনি নিশ্চয়ই এতক্ষণে ঘুম ও ঘরটাতে গিয়ে নিয়ে আসলে একটুও টের পাবে না লোকটা। ব্যাস, যা ভাবা তাই কাজ। ওড়নাটা কোমরে পেঁচিয়ে ঘরের আলো নিভিয়ে গুটি গুটি পায়ে গেল ঘরটার সামনে। আলতোভাবে নবমুচড়ে পা টিপে টিপে ঢুকলো। দরজাটা আলতো ভিড়িয়ে দিয়ে ভেতরে এসে লাইট দিতেই আশেপাশে হাজারো বই আর ছোট খাটো নানান শোপিসের সমাহার। সব কিছুই ভীষণ পরিপাটিভাবে সাজানো। এগিয়ে গিয়ে সেলফে কিছুক্ষণ খোঁজার পরই পেয়ে গেল কাঙ্ক্ষিত বইটা। বইটার মলাট দেখেই পড়ার ভীষণ ইচ্ছা জাগলো পালকের। কভার খুলে বইটা খুলতেই পেছন থেকে গা হিম করা কণ্ঠস্বরে ভেসে আসলো, তুমি এখানে কি করছো? ধক করে ঘাড় ঘুরিয়ে তাকাতেই পালকের চোখ ছানা পড়া। এই রে, লোকটা এখানেও হাজির, বুঝলো কি করে? আর এত রাত হয়েছে তাও ঘুমায়নি। ধরা পড়ে গেলাম তো, এখন কি করব? 7-5 ভাবতে ভাবতে মেঘ 2 হাত বুকে গুজে এক ভ্রু উঁচিয়ে পালকের দিকে চেয়ে আসে। মেঘের ধমকে খানিক কেঁপে উঠল পালক। এখন যদি মেঘ বুঝতে পারে যে রাত বিরতে চুরি করে মেঘের লাইব্রেরিতে এসেছে বই নিতে, তাহলে মান সম্মান কিছুই থাকবে না। ফট করে হাতের বইটা পেছনে লুকিয়ে বলল, কই না তো, কিছুই না। কিছু না। তাহলে এখানে কি করছো তুমি? ঘুমোনি কেন? মানে ঘুমিয়েছিলাম তো, এখানে কারো হাঁটার শব্দে উঠে এসেছি, ভাবলাম চোর এসেছে কি না। পালকের কথা শুনে ভ্রু জোড়া সোজা করে বলল, ও, তাই তুমি কোমরে ওড়না বেঁধে চোরের সাথে মারামারি করতে চলে এসছো, তাই তো? মেঘের কথা শুনে কিছুক্ষণ বোকার মতো তাকিয়ে থাকলো পালক। এখন পালক কি করবে? ধরা পড়ে গেছে তো। এখন তো পালককে বস্তায় ভরে ফেলে দিবে। ভাবতেই বুকটা কেঁপে উঠল। কাদো কাদো মুখ করে বলল, আসলে আমি এই বইটা নিতে এসেছি। সেদিন আমার ঘরে দেখে পড়তে ইচ্ছে করেছিল, আজ বইটা ঘরে নেই দেখে এখান থেকে নিতে এসেছি। বলেই পেছন থেকে বইটা সামনে এনে ধরল। মেঘ পালকের হাত থেকে বইটা খপ করে কেড়ে নিল। এই বইটা তো ওই এনেছে পালকের ঘর থেকে। ওই চাইনি এটা কেউ পড়ুক। অ্যাডাল্টদের জন্য এই উপন্যাস। এটা পড়া মোটেও ঠিক হবে না। সে নিজেও চায়নি। আসার সময় ওখানকার একজন তাকে এটা উপহার দিয়েছিল বলে ফিরিয়ে দিতে পারেনি। পালকের হাত থেকে এভাবে বইটা কেড়ে নেওয়ায় বেশ খারাপ লাগলো ওর। একটা বই তো নিয়েছে, তার জন্য এভাবে কেড়ে নিল। লজ্জা আর খারাপ লাগায় এবার সত্যি চোখে পানি এসে গেল। পালকের এমন মুখটা দেখে মেঘের ভীষণ খারাপ লাগলো। ওর কাছে এসে নরম গলায় বলল, দেখো, এই বইটা তোমার পড়া ঠিক হবে না। এটা বড়দের বই। তুমি চাইলে অন্য যে কোনো বই নিতে পারো এখান থেকে। কথায় আছে না, নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আগ্রহ বেশি। ঠিক তেমনটাই হলো। মেঘের এই কথাটা শুনে খারাপ লাগা সরে গিয়ে এক রাশ কৌতূহল জাগলো মনে। কি এমন আছে যে পড়া যাবে না? কেন পড়া যাবে না? আর আমি তো ছোট নই, আই অ্যাম আন অ্যাডাল্ট। না, তবুও পড়া যাবে না। বললেই হয় আপনি দিতে চান না। এ ধরনের মিথ্যা নিষেধাজ্ঞা বানানোর কি প্রয়োজন? আমি কোনো মিথ্যা বানাচ্ছি না। এটা তুমি পড়তে পারবে না। এটা বড়দের। কি বড়দের বড়দের করছেন বলুন তো? আমি কি ছোট? দিবেন না সেটা বললেই তো হয়। হাড় কিপটে কোথাকার। পালকের এহেন জিদ করা দেখে মেঘেরও রাগ হলো। বেশ, তবে পড়ুক। মেঘও চায়নি লজ্জায় পড়ুক, তাই দিতে চায়নি। কিন্তু এত যখন জেদ, তবে পড়ুক। বেশ, তবে পড়ো, কিন্তু একটা শর্তে। আমি রাজি। আগে শর্তটা শোনো, তারপর বলো। বলুন। বইটা তোমার আমার সামনে বসে পড়তে হবে। এটা আবার কেমন শর্ত? মেঘের সামনে বসে পড়া আর কি আছে? তাও
আগ পাস না ভেবে পালক রাজি হয়ে গেল। দুজন গিয়ে বসলো পাশাপাশি রাখা চেয়ারটাতে। পালকের হাতে বইটা দিতেই এপাশ ওপাশ নেড়ে চেড়ে দেখলো মোটা কালো বইটাতে বড় বড় সাদা অক্ষরে লেখা 50 সেট অফ গ্রেট। এটা আবার কেমন নাম? মুখ তুলে সামনে তাকাতেই দেখে নেভি ব্লু রঙের টি শার্ট পরা ব্যক্তিটি তার গভীর নীলাভ চোখ জোড়ায় নির্মগ্ন চেয়ে আছে হাতের শেক্সপিয়ারের দ্য ট্র্যাজেডিস বইটার দিকে। পালক ভাবনা বন্ধ করে পৃষ্ঠা উল্টে পড়া শুরু করলো। কিছুক্ষণ পরেই গাল দুটো যেন গরম হয়ে গেল, কান দিয়ে যেন ধোঁয়া বের হচ্ছে, চোখ তুলে তাকানোর সাহস পাচ্ছে না। মনে মনে ভাবলো, ইস, লোকটা হয়তো এই জন্যই পড়তে না করেছিল। কেন যে পড়তে গেলাম? বইটাতে দুটো ছেলে মেয়ের চরিত্র, সব কিছু খোলামেলাভাবেই উপস্থাপন করা। বিদেশি বই হয়, কোনো অপ্রীতিকর অবস্থা বাদ রাখিনি বইয়ে। এখন কি করব? লজ্জায় কানের লতিটাও গরম হয়ে আসছে, যেন সারা শরীর অবশ হয়ে গেল। লোকটা সামনে না থাকলে হয়তো এত লজ্জা পেত না। আচ্ছা, বজ্জাত লোকটা ইচ্ছে করেই আমাকে সামনে বসালো যাতে এমন বিশ্রী ঘটনায় পড়ি। ধক করে বইটা বন্ধ করে দিল পালক। মেঘালয় শুরু থেকেই খেয়াল করেছে পালকের লজ্জায় লাল হওয়া গাল দুটো। বেশ হয়েছে, এই জন্যই নিষেধ করেছিল, কিন্তু জেদ ধরল যখন তখন পড়ুক এবার। মেঘের মাথায় হুট করেই দুষ্টু বুদ্ধি চাপলো। পালকের লজ্জা এক ধাপ বাড়ি দিয়ে বলল, কি হলো, বন্ধ করলে কেন? পড়ো। থার্ড পেজে দেখো, আর এক সাইডে একটা সিন আছে। তুমি তো অ্যাডাল্ট, বেশ ভালো লাগবে। এবার তো পালক হার্ট অ্যাটাক করবে। মাথাটা ঝিমঝিম করা শুরু হয়েছে লজ্জায়। ধপ করে বইটা রেখে উঠে বলল, আসলে আমার ঘুম পাচ্ছে, আমি যাই। বলেই এক মুহূর্ত অপেক্ষা না করে ছুটে বেরিয়ে গেল। পালকের এমন কাণ্ডে মেঘালয় সশব্দে হেসে উঠে বলল, আরও পড়ো 50 শেড। পালো পালো, ওঠ, 8টা বাজতে গেল। আর সে ফোন দিয়ে দিয়ে মাথা নষ্ট করে দিচ্ছে। উফ, শর্ত পারবো না উঠতে। ওঠ না ভাই, নইলে ওই আপদ এখানেও এসে হাজির হবে। শিমুর ডাকেও কোনো হেলদোল হলো না পালকের। শটান হয়ে শুয়ে আছে। গত 1 ঘন্টা যাবৎ ডেকে চলেছে পালককে। কোনো নড়াচড়া না দেখে হাত ধরে টেনে তুলল, তাও গাঢ় হয়ে বসে রইল বিছানায়। পালককে ছেলে বাথরুমে দিয়ে টাওয়ালটা দিয়ে বলল, 10 মিনিটের মধ্যে গোসল শেষ কর। ঢুলতে ঢুলতে বেসিনের সামনে এসে কয়েকবার পানির ঝাপটা দিল মুখে। কাল সারা রাত ধরে অ্যাসাইনমেন্ট করে ভোরে ঘুমিয়েছে, এখন আবার জ্বালা। এখন পালক পুরোপুরি সুস্থ, যাকে বলে একদম ফার্স্ট ক্লাস। শিমু এসেছে আজ 2 দিন। নীলাশার বাড়ি থেকেও এসেছে 2 দিন হলো। সেদিন রাতের পর আর ওই চৌধুরী নামক লোকটার সামনেও যায়নি। হাঁসফাঁস করছিল পালক কখন নিজের স্থানে ফিরতে পারবে। আল্লাহ পালকের দোয়া কবুল করে বিকেলেই শিমুকে পাঠিয়েছে, আর পালক হাঁপ ছেড়ে বেঁচেছে। সেদিন সন্ধ্যায় নিজের টুপুটলি বেঁধে হাঁটা ধরেছে। ও বাড়িতে আর 1 মুহূর্ত নয়। ওই লোকটার সামনে পড়লেই পালকের চোখে সেদিনের অপ্রীতিকর অবস্থার কথাটা জলজল করে ওঠে। লজ্জা লজ্জা, লোকটা ভীষণ বজ্জাত। উপর গমরা মুখ হয়ে থাকে, আর ভেতরে ভেতরে বদের হাড়। লোকটার গাটে গাটে শয়তানি। সেদিন ওখান থেকে পালালে কি হবে? সকালে নাস্তার টেবিলে বসে পালককে দেখে যেমন মিটিমিটি হাসি দিচ্ছিল, পালক পারেনি মাটি ফাঁক করে ঢুকে পড়তে। আঞ্জুমানের সামনে শুনিয়ে শুনিয়ে পালককে বলেছিল, পালক, তোর বাড়িতে আগে বিরক্ত লাগলে বই পড়তে পারো, আমার বইয়ের কালেকশন অনেক। বলেই পোকা পোকা হাসি দিচ্ছিল। বজ্জাত লোক একটা। সেদিন পালকের মনে হচ্ছিল নিজের ঘাট থেকে মাথাটা কেটে ফেলে। কেন যে বই পড়ার জন্য জেদ করেছিল। পালক ফার্স্ট। বাইরে থেকে শিমুদ্রাকে ভাবনা বাদ দিয়ে ফ্রেশ হয়ে শাওয়ার নিয়ে পাক্কা 20 মিনিট পর বেরোলো। আজকে ভার্সিটিতে নবীনবরণ অনুষ্ঠান। অনুষ্ঠান 9:30টার পর শুরু হলেও যেহেতু অনুষ্ঠানের সকল দায়িত্ব পালকদের গ্রুপের উপর
ধার্য করা হয়েছে, তাই ওদের 8:30-এর আগেই উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ছেলেদের সব কিছু পরিচালনা আর মেয়েদের সকলের বরণ করার দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু ঘাবলা তো পালক অলরেডি করে ফেলেছে। 8:20 বেজে গেছে। এখন রেডি হয়ে বেরোতে আরও আধ ঘন্টা নিশ্চিত লাগবে। আফু, কি ব্যাপার? তুই মাত্র ওয়াশরুম থেকে বেরোছিস, আমরা বেরোবো কখন? রাফাতের ডাকে চুল মুছতে মুছতে তাকালো পালক। ফর্সা গায়ে বেগুনি রঙের পাঞ্জাবি আর সাদা প্যান্টটা বেশ মানিয়েছে। পাঞ্জাবির হাতা গুটাতে গুটাতে পালকের দিকে এসে আবারও বলল, তৌফিক ভাই অলরেডি 6বার ফোন করে ফেলেছে। আফু, তুই এখনো রেডি হসনি? আজ নির্ঘাত মার খাবি তুই আমাদের। রাফাতের কথায় হাতের তোয়াল্লাটা রেখে বলল, তোরা না হয় চলে যা রাফাত। অসুস্থ থাকার দরুন আমি তো এমনিতেও কোনো কাজে অংশগ্রহণ করতে পারিনি, আর এখন আমার রেডি হওয়ার অপেক্ষা করতে গেলে তোদের আরও দেরি হবে। তোরা যা, আমি পরে আসছি। বলছিস? ইয়েস। একা আসতে পারবি তুই? আরে এটা কেমন কথা হলো? আমি কি আজ নতুন যাচ্ছি? পালকের কথায় যেন ভরসা পেল রাফাত। তাও অপেক্ষা করতে চাইল, কিন্তু পালকই জোর করে পাঠিয়ে দিল। বেচারারা প্রায় 1 সপ্তাহ ধরে খেটে চলেছে। আজ পালকের জন্য দেরি করিয়ে ওদের খামাখা কারো বোকা শোনাতে চায় না পালক, তাই জোর করেই পাঠিয়ে দিল। আদ্রিস, নীরব আর আরশি আগেই চলে গেছে ক্যাম্পাসে। রাফাত আর শিমু পালকের জন্যই অপেক্ষা করছিল। ওদেরও পালক পাঠিয়ে দিল। খাটের উপর সব কিছু রেডি করিয়ে রেখে গেছে শিমু। এগিয়ে গিয়ে হাতে তুলে নিল হাফ সিল্কের চুমকি দেওয়া গাঢ় বেগুনি রঙের শাড়িটা। আজকের থিমটাই পার্পেল কালার। ছেলেরা পার্পেল কালারের পাঞ্জাবি আর মেয়েরা শাড়ি, সবই ঠিক তাই পরছে। এই শাড়ি পালকের আরেক শত্রু, ঠিক মেঘালয় চৌধুরীর মতোই। যতবার এর সাথে ডিল করতে হয়, একটা না একটা বিপত্তি ঠিকই সৃষ্টি হয়। এই তো বছরখানেক আগে ওদের নবীনবরণের দিন না চাইলেও পালককে জোর করে শাড়ি পরিয়ে নিয়েছিল আরশি, আর ফলস্বরূপ সিঁড়িতে উস্টা খেয়ে নিচে পড়ে গিয়েছিল। সেদিন কান ধরেছে আর জীবনে শাড়ি ধরবে না। কিন্তু পালকের কথাটা মনে হয় শাড়ির একদম পছন্দ হয়নি, তাই নিজেই সুরসুর করে চলে এসেছে পালকের কাছে। হাতের শাড়িটা নিয়ে কিছুক্ষণ উল্টে পাল্টে দেখল। শাড়ি তো পালককে জোর করে কিনে দিল বলদের দল, এখন পরবে কে? এই ঝামেলা পালক পেঁচাতে পারে না। নিজেকে কেমন পেঁয়াজ পেঁয়াজ লাগে। কিছুক্ষণ এপাশ ওপাশ করেও কিভাবে পড়তে হয় বুঝলো না। গালে হাত দিয়ে বসে আছে, এখন কি করবে? কিরে আফু, হলো তোর? এতক্ষণে ভালো কিছু হলো। আপু শীঘ্রই এসো, এই ঝামেলা আমি পড়তে পারছি না। রুচিতাকে দেখে যেন হাঁপ ছেড়ে বাঁচল। রুচিতা পালককে দেখে বলল, সে কিরে তুই এখনো শাড়ি পরছিস? সে কিরে তুই এখনো শাড়ি পরিসনি? দেখেছিস, বাদরটা ঠিকই বলেছে। রাফাত মাত্রই ফোন করেছিল, আমায় বলল তুই নাকি একা শাড়ি পরতে পারবি না, আমায় আসতে বলল। এসে দেখি ঠিক তাই। ঠিকই তো, আমি তো পড়তেই চাইনি এসব ঝামেলা। দেখো না, শুধু পেঁচিয়েই তো যাচ্ছি, কুচি তো হচ্ছে না। কই দে, আমি পরিয়ে দেই। রুচিতা শাড়িটা নিয়ে 5 মিনিটের মধ্যেই চটপটিয়ে পরিয়ে দিল। পালকের হাজার বারণ করা সত্ত্বেও সাজিয়ে দিল। পালকের সাজতে খুব একটা ভাল লাগে না, যদিও বেশি সাজেনি। একটু মেকআপ, হালকা কাজল আর ঠোঁটে লিপস্টিক, এই আর কি। হাতে চিকন চিকন করা রেশমি চুড়ি পরিয়ে দিল। চুলগুলো খুলেই রেখেছে। মাশাল্লাহ, নজর না লাগুক আফু, তোরে দেখতে একদম পরি লাগছে। রুচিতার কথায় বেশ লজ্জা পেয়ে বলল। ধ্যাত, কি যে বলো। গাল ঝরিয়ে হেসে রুচিতা পালকের 2 গাল টেনে বলল, সত্যিই বলছি,
বলে পালকের কানের পেছনে ছোট্ট একটা কাজলের ফোঁটা দিল। পালকের বেশ লজ্জা লাগলো রুচিতার এহেন কাজে। থাক, আমার সামনে আর লজ্জা পেতে হবে না। এগুলো তোর জামাইয়ের জন্য তুলে রাখ। এখন চল তো, শিগগির 9টায় বাজতে চললো, অনেক দেরি হয়ে যাবে তো। রুচিতার তাড়া দেওয়ায় পালকও ফটাফট বেরিয়ে পড়ল। সিঁড়ি বেয়ে নেমে বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে আছে মিনিট 5, তবুও কোনো রিক্সা পাচ্ছে না। এই সময়টাতে এই এক জ্বালা, কোনো অটো রিক্সাই পাওয়া যায় না ঠিক করে। রুচিতাও এসে দাঁড়িয়ে আছে পালকের সাথে, বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বলল, একটা রিক্সা ও তো পাচ্ছি না রে, এভাবে তো অনেক লেট হয়ে যাবে। রাফাত তো ফোন দিয়ে মাথা খারাপ করে দিচ্ছে, কাজে আটকে যাওয়া, ওই তো আসতে পারছে না। এখানে দাঁড়িয়ে কেন আছিস আপু? স্বচ্ছ গম্ভীর কণ্ঠে পেছনে ঘুরে তাকালো। কালো রঙের প্যান্ট আর ব্লেজারের সাথে ভেতরের শুভ্র শার্টটা বেশ পরিপাটি করে পরা, এলোমেলো উড়া চুলগুলো জেল দিয়ে সেট করা, দামি জুতা জোড়া যেন পোশাককে শোভা নিখুঁতভাবে বর্ধন করছে। 2 হাত পকেটে গুজে কপালে ভাঁজ ফেলে তাকিয়ে আছে মেঘালয় চৌধুরী। মানুষ কি এতটাই পারফেক্ট হয়, নাকি শুধু মেঘই এতটা পারফেক্ট, নাকি পালকেরই দেখার ভুল? জিম করা সুগঠিত শরীরের ভাঁজে ভাঁজে এঁটে থাকা শার্টেও যেন অত্যাধিক আকর্ষণ, মেঘকে যেন পুরো আইসক্রিম লাগছে। আসলে রিক্সার জন্য দাঁড়িয়ে আছি অনেকক্ষণ। রাফাত, শিমু সবাই তো চলে গেছে, আফুর দেরি হয়েছে, এখন কোনো গাড়িও পাচ্ছি না। বলে একটু দম নিয়ে আবারও রুচিতা বলে, মেঘ, তুইও তো ওদের ভার্সিটিতেই যাচ্ছিস, আফুকে সাথে নিয়ে গেলেই তো হয় রে। বেচারি সুস্থ হলো কিছুদিন, এর মাঝে জঞ্জট ঠেলে আবারও কিভাবে যাবে, তার চেয়ে বরং তুই নিয়ে যা। মেঘের কানে কোনো কথাই যাচ্ছে না। অপলক চেয়ে আছে সামনে থাকা নুয়ে আঙ্গুলের সাথে শাড়ির আঁচল পেঁচাতে থাকা মেয়েটির দিকে, যেন রূপের ডালি সযত্নে বিলিয়ে দিচ্ছে সৃষ্টিকর্তা। ফর্সা গায়ে গাঢ় বেগুনি রংটা একটু বেশি মানিয়েছে। গলায় আর কানে চিকন চিকন করা সোনালি রঙের অলংকারগুলো যেন মোহ মায়া ছড়িয়ে যাচ্ছে। শিউলির পাপড়ির ন্যায় হালকা বাঁকানো পাতলা ওষ্ঠ যুগলে গোলাপি রঙের প্রলেপটা যেন রঙের পরিপূর্ণতা দিয়ে সাজছে। মেয়েটা কি আগে থেকেই এত সুন্দর, নাকি মেঘ দেখার পর এত সুন্দর হয়েছে? কিরে মেঘ, বল, ওকে নিয়ে যা না তোর সাথে করে। রুচিতার ডাকে ধ্যান ভাঙল মেঘের, অপ্রস্তুত হয়ে বলল, হ্যাঁ, কি? কাকে নেব? কোথায়? যা বাবা, এতক্ষণ কি বলছি তোকে, আফুকে তোর সাথে করে নিয়ে যা, এখানে রিক্সা পাওয়া যাচ্ছে না। এবার কথাটা বেশ জোর দিয়েই বলল রুচি। মেঘও অমত করেনি। ওকে। বলেই বড় বড় পা ফেলে গ্যারেজের দিকে গেল। অন্তি বিলম্বের কালো রঙের মার্সিডিজ গাড়িটা জোর হাওয়া উড়িয়ে এসে থামলো পালকের পাশে। ভেতর থেকে গাড়ির দরজাটা খুলে দিলেও চোখ জোড়া সামনের রাস্তার দিকেই নিবদ্ধ। রুচিতার কথায় চুপচাপ উঠে বসলো। রুচিতাকে বাই বলতেই মেঘ হাতটা স্টারিংয়ে রেখে স্কেলটের চাপ দিয়ে হাত ঘুরিয়ে ছুটিয়ে নিল গাড়িটি। পালক কোনো রূপ বাক্যহীনায় বসে আছে। গাড়িটা দাপটের সাথে এগিয়ে নিয়ে যাচ্ছে মেঘ। উফ, লোকটা এত ফাস্ট ম্যানো ড্রাইভ করছে, ফ্লাইট মিস হবে নাকি আজব। পালকের বিড়বিড়ানির মাঝে শব্দ করে গাড়িটা ব্রেক লাগিয়ে থামালো। ভার্সিটি তো এখনো আসেনি, মাত্র কিছুটা পথ এসেছি। কলেজ মাঠের পাশে, লোকটা এখানে কেন থামালো? আমায় খুন করবে না তো? ইয়া মাবুদ, কেন এলাম আমি এনার সাথে? পালকের ভাবনার মাঝেই মাত্রাতিরিক্ত সুদর্শন ব্যক্তিটি তার নীল চোখ জোড়া ঘুরিয়ে পালকের দিকে তাকালো। পালক পিটপিট করে তাকিয়ে আছে আর মনে মনে ভাবছে, উনি এভাবে কেন তাকিয়ে আছে?
পালকের ভাবনার মাঝে মেঘ সিট থেকে সরে গিয়ে আসলো পালকের দিকে। ধীরে ধীরে পালকের দিকে এগিয়ে আসছে মেঘ। বুকের ধুকভুকানি দৌড়ানি আবার শুরু হলো। এত অপ্রীতিকর পরিস্থিতি শুধু মেঘের সামনেই আসলেই কেন হয়? দু হাতে শাড়ির আঁচল খামচে আছে পালক। মেঘ পালকের দিকে এগোচ্ছে আর পালক পিছাচ্ছে। এক সময় পিঠ ঠেকলো দরজার সাথে। এখন কি হবে? প্রচণ্ড আতঙ্কে চোখ চেপে ধরে বন্ধ করে ফেলল পালক। মেঘের শরীরের কড়া ঘ্রাণটা ভীষণ কাছ থেকে পাচ্ছে। কিছুক্ষণ পর অনুভব করলো গাড়িটা আবারও চলতে শুরু করেছে। পালক চোখ খুলেই দেখে মেঘ আবারও স্টার্টিং ঘুরিয়ে গাড়িটা ছোটানো শুরু করেছে। নিচের দিকে তাকিয়ে দেখে বেশ লজ্জিত বোধ করলো। আমার সিট বেল্টটা বাঁধতে ভুলে গেছিলাম। উনি সেটা বাঁধতেই এসেছিল আর আমি কি না কি ভেবে বসলাম। ধ্যাত। এসব ভাবতেই লজ্জায় পালকের মাথা নুয়ে আছে। তৎক্ষণাৎ কর্ণগোচর হলো। উল্টাপাল্টা বই পড়লে চিন্তা ভাবনাতে এমন হবেই। ইয়া খুদা, তুমি এক্ষুনি মাটি ফাঁক করো, আমি ঢুকে যাই। এই কথাটা শোনার আগে আমি উবে গেলাম না কেন? লজ্জায় পালকের কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে। চোখ বাঁকিয়ে তাকিয়ে দেখে মেঘ গাল টিপে হাসছে। পালককে এভাবে অপদস্থ করে মেঘ হাসছে। পালক মনে মনে ভাবছে, লোকটাকে যতটা খারাপ ভেবেছিলাম ততটা না, তার চেয়েও 2 কাঠি উপরে। এবার বেশ রাগ হলো, কিন্তু কোনো উত্তর করলো না। চুপচাপ মুখ ফুলিয়ে বসে আছে। কিছুক্ষণ পর আবারও বলল, তা মিস পার্পল কুইন, আজকে কি প্ল্যান আছে? মেঘের মুখে এমন ডাক শুনে বুকের ভেতর কেমন অদ্ভুত দোলা লেগে গেল পালকের। আস্তে করে বলল, কিসের প্ল্যান? ভার্সিটি অনুষ্ঠানে তো অনেকের অনেক প্ল্যান থাকে, যেমন কারো নাচার, কারো গান করার, আবার কারো সুন্দর করে সাজুগুজু করে বয়ফ্রেন্ডের সাথে ছবি তোলার। শেষের কথাটা বলার সময় কেমন আর চোখে পালকের দিকে তাকালো। আজব, পালককে এভাবে মিন করার কি আছে? পালক কি তাই করে বেড়াবে? পালকের ইচ্ছে করছে মেঘকে ধাক্কা দিয়ে ফেলে দিতে। তাও বেশ ভাব নিয়ে বলল, হ্যাঁ, আমারও প্ল্যান আছে, ওই যে লাস্টেরটা। বলেই ভাব নিয়ে সামনে থেকে চুলগুলো সরিয়ে পেছনে দিল। পালকের কথাটা যেন মেঘের পছন্দ হলো না। মুহূর্তেই মুখটা জুড়ে আধার নামলো। বেশ রাগি রাগি কণ্ঠে বলল, এইটুকু মানুষ আমার বয়ফ্রেন্ড থাকে, তাই না? পড়াশোনার পরটাও তো ঠিক মতো করো না, আমার বয়ফ্রেন্ড রাখো, বলতে লজ্জা লাগে না? মেঘের এভাবে হুট করে রেগে যাওয়ায় বেশ অবাক হলো পালক। ওমা, আপনি কেন রেগে যাচ্ছেন? আজকাল স্কুলে পড়া মেয়েদেরও বয়ফ্রেন্ড থাকে, সেখানে আমি তো এতটাও ছোট নই। আর আমার যা ইচ্ছে আমি করব, তাতে লজ্জা লাগার প্রয়োজন মনে করি না। পালকের কথা শেষ না হতেই চরম জোরে ব্রেক কষলো। অপ্রস্তুত থাকায় বেশ জোরেই ধাক্কা লেগেছে। বেল্ট বাঁধা না থাকলে হয়তো শিওর মাথা ফাটতো। এভাবে কেউ ব্রেক করে? আজব। মেঘকে কিছু বলতে নিলেই আশপাশ দেখে। না, ঠিক আছে, এবার ঠিক জায়গায় ব্রেক করেছেন, কিন্তু তা বলে এমন হুপ হাপের মতো করার কি আছে? আজব, এই লোকটা কি আমায় মেরে ফেলতে চায় নাকি? আঙ্গুল উঁচিয়ে দুটো কড়া কথা বলতে যাবে, তখনই পালকের আঙ্গুলটা বেশ জোরে চেপে ধরে পালককে টেনে নিয়ে হিসিয়ে বলল, বয়ফ্রেন্ডের সাথে ছবি তোলা তো দূর, কোনো ছেলের আশেপাশে ঘুরতে দেখলেও গুলি করে দেবো, মাইন্ডেড। মেঘের এমন হুট করে কাছে টেনে নেওয়ায় আর এহেন কথায় বেশ ঘাবড়ে গেল পালক। মেঘকে দেখে মোটেও মনে হচ্ছে না সে ইয়ার্কি করছে। চোখ মুখে ভীষণ কাঠিন্য ছড়িয়ে রেখেছে। ঘন ঘন প্রশ্বাস পালকের মুখে ছড়িয়ে পড়ছে। এই মেঘকে দিয়ে একদম বিশ্বাস নেই। এখানে আর কিছুক্ষণ থাকলে এবার বম মেরে দেওয়ার হুমকি দিবে নির্ঘাত। মেঘের হাতটা সামান্য আলগা হতেই এক ধাক্কায় নিজেকে সারিয়ে বেল খুলে এক দৌড়। কোনো থামাথামি নেই। এই লোকের বস্তায় ভরার, বুড়িগঙ্গায় ফেলার, গুলি করার সব রকম থ্রেড দেওয়া হয়ে গেছে পালককে। মেঘের সামনে কিছুক্ষণ থাকলে বাস্তবায়নও করে ফেলবে।
পালক শুনেছে রমজানের নাকি একটা লাইসেন্স করা পিস্তলও আছে। সেই কথা মনে পড়তেই আরও জোরে ছুট লাগালো। হঠাৎ কোনো কিছুর সাথে ধাক্কা লেগে পড়তে নিলেও কেউ দু হাতে ধরে ফেললো। এ কি দৌড়াচ্ছ কেন? ঠিক আছো? আকস্মিক ভয়ে চোখ বন্ধ হয়ে গিয়েছিল। আগন্তুকের কড়া প্রশ্নে তাকাতেই একটা সুদর্শন চেহারা সামনে পেল। নিজেকে ছাড়িয়ে নিয়ে আমতা করে বলল, না মানে হ্যাঁ ঠিক আছে, সরি ধাক্কা লাগার জন্য। বেশ হাসি খুশি মুখ করে বলল। আরে ইটস ওকে, তুমি এভাবে দৌড়াচ্ছিলে কেন? আবরারের প্রশ্নে বেশ কনফিউজ হয়ে গেল। এখন ওকে কি করে বলবে? একটা আস্ত ভদ্র লোকের বেশ ধরা গুন্ডা পালককে রাত দিন নানানভাবে থ্রেট করেই যাচ্ছে। না মানে আসলে দেরি হয়ে গেছে তো তাই। আমি এখন আসি ভাইয়া, সরি অ্যান্ড থ্যাঙ্কস। বলেই আবার দৌড় দিল। এখানে কিছুক্ষণ থাকলেই যদি গুন্ডাটা চলে আসে। ক্যাম্পাসে এসে কিছুক্ষণ এদিকে ওদিকে খুঁজেই পেয়ে গেল কাঙ্ক্ষিত চেহারাগুলো। গাল প্রসারিত করে হেসে এগিয়ে গেল পালক। আরশি আর শিমু ফুলের মালাগুলো সাজাচ্ছে, আর পাশেই নিবিড় আর আদৃশ চেয়ার সরিয়ে রাখছে। পালক যেতেই আরশি দৌড়ে পালকের কাছে আসলো। আফু, এতক্ষণে তোর আসার সময় হলো? কখন থেকে ওয়েট করছি বল তো। মেয়েটা আজ খুব সেজেছে। বেগুনি রঙের শাড়ির সাথে হাত ভরে কাচের চুড়ি, কানের দুল, কপালে ছোট্ট টিপ আর ঠোঁটে টকটকে লিপস্টিক দারুণ লাগছে। ফর্সা লম্বা চিকন শরীরে শাড়িটা অত্যাধিক মানিয়েছে। আরে রিক্সা পাচ্ছিলাম না, তার উপর দিয়েছিস এই 12 হাতের কাপড়। এগুলো সামলে আসতে সময় লাগে তো। এবার পালককে আগা গোড়া পরোক্ষ করে আরশি বলল, বা আফুরে, তোরে তো আজ নায়িকা লাগতাছে। কয়ডারে যে হার্ট অ্যাটাক দিবি তুই? আমি নিজেই হার্ট অ্যাটাক করবো কখন? কেন রে, তুই আবার কারে দীক্ষা টাসকি খাইলি? আরে ধুর, বাদ দে তো, চল ওদিকে যাই। সবাই মিলে কিছুক্ষণ এদিকে ওদিকে ঘোরাঘুরি করে আসনে এসে বসলো। সকল প্রফেসর, সহকারী স্যার, ভিসি আর ওদের মাননীয় মানে পালককে প্রতিনিয়ত ঠেট দিয়ে অতিষ্ঠ করে রাখা লোকটা আসন গ্রহণ করলো। বিভিন্ন শুভেচ্ছা বাণী, সম্মাননা আর বক্তব্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম এগোচ্ছে। এ পর্যায়ে পালকের বেশ বিরক্ত লাগছে, পানি পিপাসাও পেয়েছে। এদিকে ওদিকে ঘুরিয়ে দেখে রাফাত, নিবিড় আর আদৃশ মাঠের বাম পাশের আম গাছের নিচে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে আর কোক গিলছে। আরশিকে পাশ থেকে কয়েকবার ডাকলো যাওয়ার জন্য। গাধাটা হা করে আবরারের দিকে চেয়ে আসে, যাকে বলে চোখ দিয়ে গেলা। শিমু অনেক আগেই পেছনের দিকটায় গেছে, ওর নাকি এত ভিড় ভালো লাগছে না। ওই আপদটারে না ওঠাতে পেরে অগত্যা পালকি উঠে ভিড় ঠেলে বেরিয়ে যাচ্ছে। হঠাৎ ভিড়ের মাঝেই পালকের নাম উচ্চারিত হলো কয়েকবার। প্রথমে শোনার ভুল ভেবেও পরে কিছু বাক্য কানে আসলে পা থমকে যায়। এই লম্বা চুলের মেয়েটা না? হ্যাঁ এটাই। আদনান ভাই তো এরই লাইন মারতো, তাই না? হ্যাঁ, কিন্তু গত 3 দিন ধরে ভাইয়ের কোনো খোঁজখবর পাচ্ছিলাম না। খোঁজ নিতে জানতে পারলাম আদনান ভাই 3 দিন ধরে হসপিটালিস্ট। কেউ নাকি মায়ের দিয়ে আইসিইউতে ভর্তি করে দিয়ে গেছে। কি বলিস? আদনান ভাইয়ের মারছে কে? জানি না, পাবেলের হাত পা ভাঙলে ওর অবস্থা তুলনামূলক ভালো। ও শুধু বলল পলক নামের মেয়েটাকে নাকি হ্যারাসমেন্ট করেছিল। তারপরের দিনে এক ছেলে এসে ক্যালারি দিয়ে হাসপাতাল টিকিট কাটাইছে। এরপরে আর কিছু শুনতে পেল না। ভিড়ের মধ্যে পালকের দিকে ইঙ্গিত করে কয়েকটা ছেলে ফিসফাস করছিল। ওদের দিকে লক্ষ্য করতেই ওই কথোপকথনগুলো কানে আসলো। তবে তার চেয়েও বেশি অবাক হয়েছিল আদনানের অবস্থার কথা শুনে। ওকে এভাবে কে মারতে পারে? রাফাত, নিবিড়, আদৃশ হলে তো পালক জানতো, তাহলে কে? হঠাৎই ভীষণ অস্থির হয়ে গেল। পালক যা ভাবছে তাই না তো? তা যদি হয় তো ভীষণ ঝামেলা হবে, ভীষণ। আদনান মার খেয়ে দমে যাওয়ার লোক না। দুপুর গড়িয়ে প্রায় বিকেল। দীপ্তিমান সূর্যটা আকাশের পশ্চিম বুকে ঢলে পড়বে প্রায়। ক্লান্ত শরীরে ঢুলতে ঢুলতে হাঁটছে রাস্তার পাশ দিয়ে পালক।
পালকের সামনেই শিমু আর আরশি ননস্টপ পকর পকর করে চলেছে। একে তো 12 হাত কাপড়, তার উপর সারাদিন লোক সমাগমে থেকে পালকের অবস্থা পাগল প্রায়। এত লোকের ভিড় পালকের একেবারেই পছন্দ নয়। এনার্জি লেভেল একেবারেই লো। কিন্তু ঢাকা শহরের যেই জ্যাম, রিকশাতে উঠলে পাক্কা 2 ঘন্টা বসে ঝিমোতে হবে। রাফাত আর নিবিড় গেছে আদ্রিসের বাড়ি। আদ্রিসের বাবা মা তাদের অফিস থেকে দুদিনের ট্যুরে খাগড়াছড়ি গেছে, সাথে 10 বছরের মেয়ে আমিষাকেও নিয়ে গেছে। তাই সারা বাড়িতে আদ্রিস একা। এই সুযোগে ব্যবহার করে 3টা মিলে আজ নাকি পার্টি করবে, ওদের পার্টি বেশ জানা। সারা বাড়ি ঘর গোয়ালঘর বানাবে বাদরগুলো। মুভি, গেম আর ফুডপান্ডা এসবই গুলো ওদের পার্টি। আর পালকের সামনে দুজন আর এক কাহিনী নিয়ে ব্যস্ত। আরশি বিরতিহীনভাবে আবরারকেই ঘেটে চলেছে। পার্পেল কালারের পাঞ্জাবিতে নাকি আবরারকে পুরো কাপকেক লাগছিল। ও পারে না খেয়ে ফেলতে। আরশি আর ওর আবরার পাগল হয়ে যাবে। শিমু চোখ মুখ কুঁচকে হজম করছে ওর কথা। একেবারে মাথায় হালুয়া বানিয়ে দেওয়ার মতো পেঁচাল। পেছন থেকে কয়েকজনের হাসি আর কথার ইঙ্গিতে ফিরে তাকালো। হেই বেবি, লুকিং সো হট। এহেন কথায় তাকিয়ে দেখে অল্প বয়স্ক ছেলেদের 3 জনের দল। মুখে ঝুলানো শয়তানি হাসি আর বিদ্রুপ। পা থেকে মাথা পর্যন্ত আগাগোড়া নজর বুলাচ্ছে। হাই, হাই লাইক ইউ সো মাচ, ওয়েনা বি মাই গার্লফ্রেন্ড। ওদের মুখের এহেন কথায় বেশ বিব্রত হলো পালক। ছেলেগুলোর বয়স পালকের ছোটই হবে। এই বয়সে এদের এরূপ আচরণ। ওদের মাঝে আরেকজন বলে উঠল, রাস্তায় এমন হিরোইনের দেখা মিললে তো এখন থেকে আর ফিল্মের টিকিট কাটতে হবে না। বলেই হাসাহাসি শুরু করলো।